হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের ভেক্টরের প্রথম লেকচার। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী যারা আছো সবাই নিশ্চিতভাবে মাধ্যমিকে তোমরা ভেক্টর কি একদম বেসিক পড়াশোনাটা করছো। না করলে ক্ষতি নেই, আমরা আজকে একদম গোড়া থেকে শুরু করব। আসলে ভেক্টর কি? প্রথমে আমরা দেখতেছি ভেক্টরের সংজ্ঞা। ভেক্টরের সংজ্ঞাটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি? যে রাশির মান এবং দিক দুই আছে। যে রাশির মান ও দিক দুটি বিদ্যমান, এরকম রাশিকে আমরা বলতেছি কি? ভেক্টর রাশি। তো এটার এক্সাম্পল কি হইতে পারে? এটার এক্সাম্পল আমরা জানি, আহ এরকম মান ও দিক দুটি আছে, যেমন বল অর্থাৎ ফোর্স, যেটা ফোর্স একটা কি রাশি? ভেক্টর রাশি। তুমি একটা বস্তুকে, মনে করলাম তুমি একটা বস্তুকে বিভিন্ন দিকে এদিক বরাবর চাপ দিতে পারো বা বল বল প্রয়োগ করতে পারো, এদিক বরাবর বল প্রয়োগ করতে পারো, বিভিন্ন দিকে তাকে কি করতে পারি? আমরা বল প্রয়োগ করতে পারি। তাহলে এই বল প্রয়োগ করাটা কি? বিভিন্ন ডিরেকশন বা দিক আছে। এবং তুমি জোরে বল প্রয়োগ করতে পারো, আস্তে প্রয়োগ করতে পারো, তার মানে তার মানটাকেও তুমি কি করতে পারো? বিভিন্ন মানে তাদেরকে বলটা প্রয়োগ করতে পারো। কারণ বলের যখনই আমরা বল বলতেছি, এটা নির্দিষ্ট বল বলার মানে কি, তার মানটাকেও তোমাকে বলতে হবে এবং সে কোন দিকে সেই দিকটাকে তোমাকে বলে দিতে হবে ওই বলটাকে প্রকাশ করতে চাইলে। তার মানে প্রকাশের জন্য মান এবং দিক দুটিই প্রয়োজন। সো এই কারণেই বল একটা ভেক্টর রাশি। একইভাবে সরণ একটা ভেক্টর রাশি। সরণ কি? কোন একটা বিন্দু থেকে মনে করলাম একটা বস্তু হাঁটা শুরু করলো, একটা মানুষ হাঁটা শুরু করলো, এখানে গেল, এখানে গেল, তারপরে এখানে আসলো। প্রথমে এখানে গেল, তারপরে এখানে গেল, তারপরে এখানে আসলো। তো সে আদি অবস্থান এবং শেষ অবস্থান যেটা, এটাকে যদি তার আদি অবস্থান বলি আর এটা যদি শেষ অবস্থান বলি, তাহলে তাদের মাঝে যে শর্টেস্ট পসিবল পাথ বা সর্বনিম্ন যে পথ, সরল রেখা দিয়ে যেটা কানেক্ট করি, এই যে গাঢ় লাইন যেটা আঁকছি, এটাকেই প্রকাশিত হয় তাদের মধ্যে সরণ কতটুকু হয়েছে সেটা। ঠিক আছে? সরণ কিভাবে হয়েছে সেটা প্রকাশ হয়। এবং সরণ একটা ভেক্টর রাশি, অর্থাৎ শেষ শেষ অবস্থান, আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সর্বনিম্ন যে সরলরৈখিক পথে আসতে পারে সেটাকে আমরা বলতেছি তার সরণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে সরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি। একইভাবে সরণের কে যদি আমি সময়ের সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, অর্থাৎ বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, বেগের পরিবর্তনের হার। আর ভেক্টর রাশির আরো উদাহরণ আছে। ওজন একটা, যেটা আসলে বলই, তোমার ওজন, এটা পৃথিবীর কেন্দ্র দিয়ে কাজ করছে, সেটাও একটা কি? ভেক্টর রাশি। ঠিক আছে? আরো মানে পরবর্তীতে আরো জিনিস পড়বা, যেমন ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা আমরা বলি, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা একটা স্কেলার এই ভেক্টর রাশি। একেবারে মহাকর্ষীয় প্রাবল্য, সেটাও একটা ভেক্টর রাশি। এগুলো মূলত ফোর্স থেকেই আমরা চিন্তা করতে পারবো। সো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা মহাকর্ষের প্রাবল্য, সেটাও একটা ভেক্টর রাশি, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, ভেক্টরের এক্সাম্পল গেল, সংজ্ঞা গেল। এখন আসি অন্য একটা রাশি, যেটাকে আমরা বলি স্কেলার। স্কেলার রাশি। স্কেলার রাশিটা আসলে কি? স্কেলার রাশি হচ্ছে যে রাশির শুধু মান আছে, শুধু মান আছে, কোনো দিক নেই, এরকম রাশিকে আমরা বলি স্কেলার রাশি। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হতে পারে, যেমন তোমার ভর, তার তো কোনো দিক নেই। ভর 1 কেজি 2 কেজি, এগুলো তো কোনো দিক নেই। এটা একটা কি রাশি? স্কেলার রাশি। তাপমাত্রা, আজকে কত ডিগ্রি সেন্টিগ্রেড, গতকাল কত ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এটাও কি একটা স্কেলার রাশি। তোমার বয়স হইতে পারে একটা স্কেলার রাশি। তো বয়স তো আসলে কিছু না, বয়স হচ্ছে একটা সময়। তাহলে সময়ও একটা স্কেলার রাশি। সো স্কেলার রাশির এরকম বিভিন্ন এক্সাম্পল আছে। তোমরা আরো চিন্তা করে আরো এক্সাম্পল বের করতে পারবা। তার মানে ওই রাশিটাকে প্রকাশ করতে চাইলে শুধু মান বললেই হবে, আর কোনো দিকের প্রয়োজন নেই। যেমন ভেক্টর রাশি প্রকাশের জন্য বলছিলাম না, বল প্রয়োগ বলকে যদি তুমি সঠিকভাবে প্রকাশ করতে চাও, তাকে
বলতে হবে কত মানে প্রয়োগ করতেছো এবং কোন দিকে প্রয়োগ করতেছো বলটা সেটাও বলে দিতে হবে। তার মানে মান এবং দিক দুইটা দিয়েই তোমাকে এটা প্রকাশ করতে হবে। স্কেলার রাশি প্রকাশের জন্য কিন্তু শুধুমাত্র মান বললেই হয়ে যায়। ঠিক আছে, তুমি কখনোই বলবা না যে আমার উত্তর দিকে ভর 10 কেজি, এটা জীবনেও বলবা না। তুমি বলবা কি আমার ভর হচ্ছে 10 কেজি, 10 কেজি তো না, তোমার ভর মনে করো 60 কেজি, সেটা বললা। আর বলবা না যে পশ্চিম দিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ বলতে পারো এভাবে যে পশ্চিম দিকে মনে করো বাংলাদেশের পশ্চিমের যে পশ্চিম প্রান্তের শহর, একটা চাঁপাইনবাবগঞ্জ শহরে গরমকালে টেম্পারেচার বেশি থাকে, সেটা হচ্ছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটা তো আসলে একটা স্থানের তাপমাত্রা বলতেছো, ওই দিকে তাপমাত্রা কিন্তু বলো নাই, তাই না? তাহলে তাপমাত্রা একটা স্কেলার রাশি, কোন একটা মান দিয়ে তুমি প্রকাশ করে দিচ্ছ। ওকে। আর ভেক্টর রাশিতে তোমার মান এবং দিক দুইটাই লাগবে। সেটা হচ্ছে একদম বেসিক ডিফারেন্স ভেক্টর আর স্কেলার রাশির। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স আমরা বুঝবো। ডেফিনেশনের ডিফারেন্স আমরা অলরেডি বুঝে গেছি। এখন আমরা ক্যালকুলেশন থেকে ডিফারেন্সটা বুঝবো। ক্যালকুলেশন মানে কি, আমরা হিসাব করার সময় কি করি? তো হিসাবটা আমরা মূলত যোগ বিয়োগ করব। ওই যোগ বিয়োগের আগে ডিফারেন্স গুলো আমরা দেখবো। তার মানে যোগ বিয়োগটা আমরা আগে ফার্স্টে বুঝি। তো আমরা আরো ভালো মতো লিখি রাশির যোগ বিয়োগ, এটা আমরা বুঝবো। কোন রাশির যোগ বিয়োগ? তো প্রথমে হইতেছে আমরা স্কেলার রাশির যোগ বিয়োগটা এখানে দেখবো। আর এই পাশে আমরা দেখবো ভেক্টর রাশির যোগ বিয়োগ, মূল ডিফারেন্সটা কোথায় হয়েছে, এদের প্রসেসটাতে মূল ডিফারেন্সটা কোথায়। স্কেলার রাশির যোগ বিয়োগটা আমরা আসলে প্রতিদিনই আমাদের বাস্তব জীবনে করে থাকি। কিভাবে? ধরে নাও তুমি মুদি দোকানে গেছো, হ্যাঁ। এখন এখানে আমার মুদি দোকানদারটা মনে করলাম বসা। আর মুদি দোকানদার এখানে বসা। তো তুমি তার কাছে গিয়ে বললা যে আমাকে, যে তুমি তাকে কি 100 টাকার একটা নোট দিলে, তাকে তুমি 100 টাকার একটা নোট দিলে, দিয়ে বললে 1 কেজি চাল দিলে। তো সে কিছুক্ষণ পরে তোমাকে চাল দিয়ে আর কত টাকা ফেরত দিল? 30 টাকা ফেরত দিল তুমি। তাহলে এখন তোমার কাছে কত টাকা আছে? তোমার কাছে এখন কত টাকা আছে তাহলে আমরা দেখি। 100 টাকা দিয়েছিলাম, সেখান থেকে তুমি ফেরত পেয়েছো 30 টাকা, তার মানে তোমার কাছে এখন 30 টাকা আছে। তার মানে তুমি আসলে এর মধ্যে 70 টাকা দিয়ে তাকে দিয়ে ফেলছো। এই কারণে তোমাকে সে 30 টাকা ব্যাক করছে, তাই তো? তুমি 70 টাকা চাল কিনছো বিধায় সে তোমাকে 30 টাকা ব্যাক করছে। আর দোকানদার, ধরলাম দোকানদার, তার কাছে কত টাকা আছে? তার কাছে, তার মনে করলাম এটা তার ক্যাশ বাক্স। ক্যাশ বাক্স ওই দিন তুমি যাওয়ার আগে সেখানে 5,000 টাকা ছিল। তুমি যাওয়ার আগে ওখানে 5,000 টাকা ছিল। তো তার কাছে প্রথমে ছিল 5,000, সেখান থেকে সে 30 টাকা দিয়ে দিছে, কিন্তু 100 টাকা সে ফেরত মানে পাইছে। তোমার কাছ থেকে 100 টাকা পাইলো, আবার 30 টাকা সে দিয়ে দিল। তার মানে তার কাছে এখন আছে কত টাকা? 500 টাকার সাথে 100 টাকা যোগ হবে, তার থেকে 30 টাকা সে দিয়ে দিছে। সব মিলে 5,070। তার মানে এই সেই 5,070 টাকা, সেই 5,070 টাকা যেটা নাকি ওই 70 টাকাই হচ্ছে কি, তুমি যেটা দোকানদারকে থেকে চালটা কিনছিলা, এই 70 টাকায় দোকানদারের অ্যাকাউন্টে যোগ হয়েছে। তার মানে এই যে আমি যোগ করলাম বা তোমার অ্যাকাউন্ট থেকে 70 টাকা বিয়োগ করলাম, তার মানে এখানে আমি কি করছি আসলে? সরাসরি ভ্যালুকে যোগ বিয়োগ করে দিছি। কারণ মানি বা অর্থ সেটা একটা স্কেলার রাশি। মানি বা বাংলা করলে সেটা টাকা বা অর্থ যাই বলি, সেটা একটা কি স্কেলার রাশি। তো স্কেলার রাশির যোগ বা বিয়োগ আমরা সরাসরি ভাবেই ভ্যালুর যোগ বা বিয়োগ করে দিচ্ছি। মানে এটা আমরা এই কথাটা কিভাবে লিখি? স্কেলার রাশির রাশির যোগ বা বিয়োগ বীজগাণিতিক নিয়মে হয়। সরাসরি যোগ বিয়োগ করা হচ্ছে, আমরা এটাকে বলতেছি বীজগাণিতিক নিয়মে ঘটে। বীজগাণিতিক নিয়মে ঘটে। স্কেলার রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে ঘটে। এখন আরো উদাহরণ আমরা দিতে পারি। ধরো একটা পাত্র আছে, একটা পাত্রে কিছু পানি রাখা আছে। সেই পানির তাপমাত্রা হচ্ছে, বললাম এই পানির
তাপমাত্রা হলো 30°C। একটি পানির পাত্র আছে, পানির পাত্রে কিছু পানি রাখা আছে। ওকে, এখন তুমি করছো কি, এইখানে কিছু কি করছো, তাপ দিছো চুলার মধ্যে, পানিটাকে কিছুক্ষণ রাখছো, তাতে পানির তাপ প্রয়োগের ফলে, তাপ প্রয়োগ বা চুলায় রাখার ফলে পানির তাপমাত্রা হইলো তাপমাত্রা কত, ধরলাম 50°C। তাহলে পানি কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইছে, পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে কতটুকু, যখন মেজার করব আমরা কি করব, পরে যা ছিল তা থেকে আগে যা ছিল তা বিয়োগ করে আমরা দেখব কতটুকু বৃদ্ধি পেয়েছে, সেটা আসছে এখানে 20°C। আমরা দেখতেছি পানির তাপমাত্রাটা একটা কি রাশি, একটা স্কেলার রাশি, যেটা বৃদ্ধি বের করার সময় আমরা কি করছি, বিয়োগ করছি। কি বিয়োগ করছি, আগে যে সেটা তাপমাত্রা ছিল অর্থাৎ 30° বিয়োগ করছি কার কার থেকে, পরে যা হয়েছে তা থেকে, অর্থাৎ 50 থেকে 30 বিয়োগ করে আমরা দেখছি 20°C তাপমাত্রা বৃদ্ধি পেল। তো এখানে আমরা কি করছি, সরাসরি ভ্যালু থেকে ভ্যালু বিয়োগ করছি, অর্থাৎ স্কেলার ভ্যালু, স্কেলার রাশির বিয়োগ। স্কেলার রাশির বিয়োগ মানে ভ্যালু থেকে জাস্ট ভ্যালুটা বিয়োগ করা। এটা একটা বীজগাণিতিক নিয়মে এই বিয়োগটা সংঘটিত হয়েছে। এখন এই যে কি একটা লাইন আমরা এখানে লিখছি, স্কেলার রাশির যোগ বা বিয়োগ বীজগাণিতিক নিয়মে ঘটে, এটার করেসপন্ডিং, এটার সিমিলার একটা লাইন আমরা তাহলে এখানেও লিখবো, ভেক্টর রাশির যোগ বিয়োগ কি নিয়মে ঘটে, ভেক্টর রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নয় বরং জ্যামিতিক নিয়মে ঘটে। এখন এই ভেক্টর রাশির যোগ বিয়োগ যখন আমরা জ্যামিতিক নিয়ম যে কথাটা বলতেছি, এটা আসলে কি মিন করে, কি বোঝায়, এটা বোঝায় এটাই। সাপোজ এটা বোঝার জন্য আমরা একটু কল্পনা আশ্রয় নিই। ধরে নাও তোমার টেবিলের উপর রাখা যে কোনো একটা অবজেক্ট, মোবাইল, ক্যালকুলেটর, তোমার জ্যামিতি বক্স, এনিথিং, সেই অবজেক্ট হচ্ছে এটা। এটাকে তুমি একটা আঙ্গুল দিয়ে এই দিক থেকে পুশ করছো বা ধাক্কা দিছো, এই বরাবর একটা বল প্রয়োগ করছো, এই বরাবর একটা ধাক্কা দেয় মানে কি, বল প্রয়োগ করছো। ধরলাম সেই বলের মান হচ্ছে 1 নিউটন, একটা বল তুমি ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে প্রয়োগ করছো। আবার সেম বলটাকে, সেম বস্তুটাকে একই সময়ে তুমি করছো কি, সোজাসুজি সামনের দিকেও প্রয়োগ করছো, আরেকটা আরেকটা আঙ্গুল দিয়ে ফোর্স প্রয়োগ করছো বা বল প্রয়োগ করছো, সেটাও ধরলাম 1 নিউটন, যে কোনো ভ্যালু হতে পারে। So আমি 1 1 দিয়ে ধরলাম। এখন আসলে কি দেখবা, যেটা দেখো সেটা হচ্ছে এই বস্তুটা, সে না ডান দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, না সোজা সামনের দিকে যাচ্ছে, সে এই দুটার মাঝামাঝি একটা পথ নিয়ে এদিকে প্রোগ্রেস করছে বা এদিকে অগ্রসর হচ্ছে। বুঝতে পারছো, এটা তোমার অবজারভেশন। এটা তোমার দেখা, এটা আসলে কি মিন করে, ফিজিক্যালি এটা কি মিন করতেছে, কি অর্থ বোঝাচ্ছে, এটা তুমি অবজার্ভ করছো। এটা বোঝাচ্ছে এটাই যে এই 1 নিউটন এটা কি, বল বা ফোর্স, একটা ভেক্টর রাশি। এই 1 নিউটনটাও একটা ফোর্স, এটাও একটা ভেক্টর রাশি। দুইটার দিক ভিন্ন, একটার দিক বাম দিক থেকে ডান দিকে, একটার দিক নিচের থেকে উপরে বা সামনের দিকে সোজা। তো এই দুইটার ভেক্টরের একই সময়ে যেহেতু ক্রিয়া করতেছে, কোথায়, এই বস্তুটার উপরে, একই টাইমে এই দুইটা আঙ্গুল দিয়ে তুমি পুশ করতেছো, বা একই সময় দুইটা ফোর্স বা দুইটা বল ক্রিয়া করতেছে এই বস্তুটার উপরে। তার মানে এই বস্তুটা আসলে ওই দুইটা ফোর্সের মিলিত ফলাফল। দুটি ফোর্স না বলে আমি এখন বলতেছি ভেক্টর, ভেক্টর উদাহরণ দিয়ে কারণে আমি ফোর্সটা লিখছিলাম। দুটি ভেক্টরের মিলিত ফলাফলে দিকে, মিলিত ফলাফল যেদিকে, সেদিকেই আসলে কি করবে, বস্তুটা সরে যাবে। অর্থাৎ এই মিলিত ফলাফল কথার মানেটা আসলে কি, ভেক্টর
যোগফল, দুটি ভেক্টরের মিলিত ফলাফল মানে আসলে কি? দুটি ভেক্টরের ভেক্টর যোগফল, ভেক্টর যোগফল। এই ভেক্টর যোগফলটাকে আসলে আমরা কি বলি? এটা দুইটা ভেক্টরের ভেক্টর যোগফলে আরেকটা ভেক্টর এর জন্ম হয়। যেমন এই যে 1 নিউটন আর 1 নিউটন, দুইটা ভেক্টরের ভেক্টর যোগফলের ফলে এই এই ভেক্টরটার জন্ম হয়েছে, এটাকে আমরা বলছি লব্ধি ভেক্টর। ভেক্টর যোগফলকে আমরা বলি কি? লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর। সেই লব্ধি ভেক্টরের ডেফিনেশন হচ্ছে এটাই, ভেক্টর যোগফল। দুটি ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা বলি ওই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। দুই বা ততোধিক আরো ভেক্টর থাকতে পারতো এখানে। তুমি মনে করলাম এখানে আরেকটা আঙ্গুল দিয়ে যদি অন্যদিকে ধাক্কা দিতা, তখন আরেকটা ভেক্টর প্রডিউস হতো, তখন তিনটার লব্ধি আসতো। তো এই যে লব্ধি ভেক্টর বা ভেক্টর যোগফল, এটা বের করব কিভাবে? এখন তো আমরা বুঝতে পারতেছি, অবজারভেশন থেকে বুঝতে পারতেছি যে না, এখানেই এইদিকে যাচ্ছে, বস্তুটা এদিকে যাচ্ছে। এখন এটা আসলে ক্যালকুলেশন করবো কিভাবে, বা ক্যালকুলেশন করার টেকনিকটা কি? এই টেকনিকটা হচ্ছে কি? জ্যামিতিক টেকনিক বা জ্যামিতিক নিয়ম। ঠিক আছে? তো দুইটা ভেক্টরের জন্য আমরা সিম্পলেস্ট একটা সূত্র লিখি। দুইটা ভেক্টরের লব্ধি বের করার জন্য যে সিম্পলেস্ট সূত্রটা আমরা প্রথমে শিখবো ভেক্টর যোগের, সেটা হচ্ছে কি? সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আসলে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করার জন্য একটা খুব কার্যকর একটা সূত্র। সো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আপাতত ফার্স্টে আমরা বুঝে নিই, সামান্তরিক সূত্র কিন্তু আমরা র্যান্ডমলি শিখবো না। আমরা, কারণটা হচ্ছে কি, ভেক্টরের যোগ বিয়োগ যেহেতু জ্যামিতিক নিয়মে ঘটে, তো ভেক্টর যোগের একটা প্রাথমিকভাবে আমাদের জানা দরকার আসলে ভেক্টর যোগটা কিভাবে করে। তো ভেক্টর যোগটা কিভাবে করে এটা জানার জন্য আমাদের এই সামান্তরিক সূত্রটা শিখতে হবে। এই সামান্তরিক সূত্রের কাজটা কি আমরা একটু দেখে ফেলি একবার। এটা হচ্ছে দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয় করার সূত্র। আচ্ছা, দুইটি সমজাতীয়, এখানে কিন্তু সমজাতীয় ভেক্টর। এই সমজাতীয় মানে কি? তোমাকে তো কখনোই বলবে না নিশ্চয়ই বল এবং বেগের ভেক্টর কত। দুইটা সমজাতীয় হইতে হবে, দুইটাকেই বল হইতে হবে, অথবা দুইটাকেই ব্যাগ হইতে হবে, দুইটাকেই সরণ হইতে হবে, এরকম হবে আর কি। হ্যাঁ, ওই যেমন মনে করো তুমি টেম্পারেচারের সাথে কি টাকা যোগ করতে পারবা? যেমন প্রথম ক্ষেত্রে টাকা দিয়ে তুমি লেনদেন করছো, পরে টেম্পারেচার কিছু টাকার সাথে যোগ করতে হবে। দুইটা তো সেম জাতীয় হইতে হবে স্কেলারের জন্য। তো সিমিলারলি এখানে ভেক্টরের জন্য দুটো সমজাতীয় হইতে হবে vector। আচ্ছা, এই সামুদ্রিক সূত্রটা যেটা বলে সেটা হচ্ছে একটা বস্তুর উপর একই সময়ে দুটি ভেক্টর ক্রিয়ারত আছে দুইটা ভিন্ন দিকে। সাপোজ এই বাম দিক থেকে ডান দিকে যে ভেক্টর, এই এই এখন আর যেটা লাইনটা আঁকলাম সেটাকে আমরা বলতেছি পি ভেক্টর। দেখো পি একটা লেটার লিখছি, লেটার মানে হইতেছে এই যে এই লাইন যেটা আছে, এই এটার দৈর্ঘ্যটা হচ্ছে পি এর সমান। আর এটা ভেক্টর চিহ্নিত করার পর আমরা উপরে একটা অ্যারো সাইন দিই। তো এটা মানে আসলে বুঝাচ্ছি এই ভেক্টরটার প্রকাশ, লিখিত প্রকাশ হচ্ছে পি এর উপরে আমরা অ্যারো সাইন দিয়ে প্রকাশ করছি। একইভাবে এখানে কিউ আর একটা ভেক্টর, আমরা যদি আমরা লিখি এটা কিউ এর উপরে আমরা অ্যারো দিয়ে এটাকে প্রকাশ করি। সমান্তরিক সূত্র বলে কোন একটা বিন্দুতে পি এবং কিউ দুটো ভেক্টর যখন একই সময়ে ক্রিয়াশীল থাকে, তবে তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এটা খুব জরুরি, এই কোণটা আমাদের জানতে হবে। তো পি আর কিউ কোনো একটা সমান্তরিক মানে কোনো একটা বিন্দু, কোনো একটা বস্তুর উপর একই সময় পি এবং কিউ দুটো ভেক্টর দুটো ভিন্ন দিকে ক্রিয়াশীল, একটার সাথে আরেকটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে সামান্তরিক সূত্র বলে এই দুইটাকে সন্নিহিত বাহু পি এবং কিউ এর সমপরিমাণ দৈর্ঘ্য মানে সন্নিহিত বাহু ধরে পি এর দৈর্ঘ্য আর কিউ এর দৈর্ঘ্যটাকে সন্নিহিত বাহু ধরে ধরে আমরা একটা সামান্তরিক আঁকতে পারি, তাই না? সামান্তরিক যদি আঁকি, পি এবং কিউ কে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক যদি আমরা আঁকি, সেই সামান্তরিকের বর্ণ হচ্ছে এই পি এবং কিউ এর লব্ধিটা প্রকাশ করতেছে। তার মানে এই লব্ধিটাকে আমরা যদি আর দিয়ে প্রকাশ করি, রেজাল্টেন্টের আর, তাহলে আর মান হবে, আর হবে আসলে এই কর্ণটাই প্রকাশ। কর্ণের ডিরেকশনটা হবে আর এর ডিরেকশন, এবং আর কে আমরা লিখতেছি পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তার মানে কি আর হচ্ছে আসলে কি? লব্ধি। এই আরটা আসলে কি? কার লব্ধি? এই আরটা আসলে কার লব্ধি? পি এবং কিউ এর লব্ধি। সো
আমরা নেক্সট দিন দেখবো এই সামান্তরিক সূত্রের ডেরিভেশনটা কিভাবে করে, এবং এই আরটার মান কত। এই যে সামান্তরিক যেটা, যার এই ভেক্টরটা বা এই নিচের যেটা অনুভূমিক ভাবে যে বাহুটা আছে তার মান হচ্ছে পি, আর এই দিকে যে বাহু আছে তার মান হচ্ছে কিউ। এই দুইটা এবং মধ্যবর্তী কোণ আলফা ব্যবহার করে এই কর্ণের মান বের করা যায়, এবং কর্ণের ডিরেকশন আমরা বের করতে পারি। সেটা আমরা নেক্সট দিন দেখবো, এই সামান্তরিক সূত্রের প্রমাণ এবং এটা দিয়ে ব্যবহারটা আমরা দেখবো। এখন আমরা আবার মূল স্থানে ফেরত যাই, যে আমাদের মূল টপিকটা ছিল আসলে রাশির যোগ বিয়োগ। তো ভেক্টর রাশির যোগ বিয়োগ আসলে কি বলছি, বীজগাণিতিক নয় বরং জ্যামিতিক নিয়মে ঘটে। তাহলে এই এটাই হতেছে আসলে এই আজকের টপিক যেটা পড়তেছি তার সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে কি ভ্যালুয়েবল ইনফরমেশন হচ্ছে এইটা। ভেক্টর রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নয় বরং জ্যামিতিক নিয়মে ঘটে। কারণ এই ইনফরমেশনের উপর বেসিস করেই তোমার আসলে বোঝাটা নির্ভর করবে এই চ্যাপ্টারে যত সামনে যাবে। যত ম্যাথ দেখবা, যত ক্যালকুলেশন দেখবা, ধীরে ধীরে দেখবা জ্যামিতিক নিয়মে ঘটানোটা তোমাদেরকে খুব এক্সপার্টিস তৈরি করতে হবে জ্যামিতিক নিয়মে ভেক্টর ক্যালকুলেশন। কারণ ক্ষেত্র বিশেষে এমনও হইতে পারে যে সামনে তুমি ভেক্টর দেখবা কিন্তু ওই ভ্যালুটাই সরাসরি যোগ বা বিয়োগ করে দিচ্ছ, সেক্ষেত্রে এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবেই। কারণ ভেক্টর সবসময় এই সরাসরি যোগ বিয়োগ করা যাবে না, কারণ এটা জ্যামিতিক নিয়মে করতে হবে। মাঝে মধ্যে একটা দুইটা কেসে হয়তো বা সরাসরি যোগ বিয়োগ করা যায়, ওটাও আমি দেখাবো কখন করতে হয়। কিন্তু ইন জেনারেল ভেক্টর রাশি যোগ বিয়োগ হবে জ্যামিতিক নিয়মে। এবং লাস্টলি একটা টপিক তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আসলে ওই ভেক্টরের প্রকাশ রীতি। সেটা অলরেডি আমি সব দেখে ফেলছি, তারপরেও একটু ডিটেইল আমি একটু বলি। সাপোজ এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দুর দিকে যাওয়ার জন্য যে রেখা সেটাকে আমরা বলতেছি এ বি ভেক্টর। তো এ বি ভেক্টরটাকে দেখো উপরে অ্যারো দিয়ে, এ বি এর উপরে অ্যারো দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এ বি এর উপরে একটা দাগ দিয়েও প্রকাশ করতে পারি, সেম জিনিস। অনেকে আবার নিচেও দাগ দেয়, নিচেও দাগ দিয়েও প্রকাশ করি, সেম জিনিস। হ্যাঁ, সো এটা একটু লেস কনভেনশনাল বা এটা খুব একটা ইউজ করা হয় না। তো আমরা মূলত দেখবা যে এই দুইটাই খুব বহুলভাবে এই দুইটাই ব্যবহার করা হয়। এ আর বি দিয়ে দুইটা অর্থাৎ শুরুর বিন্দু আর শীর্ষ বিন্দু অর্থাৎ শেষের বিন্দু দুইটা দেয়া আছে। এখন ভেক্টরের কিছু ডেফিনেশন তোমাকে জানতে হবে, কিছু ডেফিনেশন, ওটা আমরা নেক্সট ক্লাসে কিছু ডেফিনেশন তোমাদেরকে বলবো। সো যেহেতু এখানে একটা ভেক্টর আঁকছি, তার একটা ডেফিনেশন, তাহলে এখান থেকে আমরা একটু ক্লিয়ার করি। একটা হচ্ছে ভেক্টরের আদি বিন্দু কাকে বলে, আদি বিন্দু কাকে বলে, আর একটা হচ্ছে ভেক্টরের শীর্ষবিন্দু কাকে বলে। তো আদি বিন্দু আমরা যদি বলি এটা কি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট বা শুরুর বিন্দু। শীর্ষবিন্দু হচ্ছে এন্ডিং পয়েন্ট বা মাথা, যদি বলি আমরা এন্ড পয়েন্ট বললাম, কোনো ভেক্টরের এন্ড পয়েন্ট বা প্রান্ত বিন্দু টাকে আমরা শীর্ষবিন্দু বলতেছি আর কি। ঠিক আছে, এন্ড পয়েন্ট দিয়ে মনে রাখবা। আচ্ছা, শীর্ষবিন্দুটাকে আমরা এটাকে টার্মিনাল পয়েন্টও বলি, এটাকে আমরা টার্মিনাল টার্মিনাল পয়েন্ট বলি। হ্যাঁ, আচ্ছা, যেমন এই এবি ভেক্টরের জন্য এ হচ্ছে আমার আদি বিন্দু স্টার্টিং পয়েন্ট, আর বি হচ্ছে তার টার্মিনাল পয়েন্ট বা এন্ড পয়েন্ট অর্থাৎ শীর্ষবিন্দু। তো এই দুটো ডেফিনেশন তোমরা শিখবা। আর একটা বিষয় সেটা হচ্ছে কোন একটা ভেক্টর যেমন এবি, এবি এর দৈর্ঘ্যটাকে, এবি এর মান হচ্ছে এবি এর দৈর্ঘ্যটাই, ঠিক আছে। তো কোন একটা ভেক্টরকে মান প্রকাশ করো কিভাবে, যেমন মনে করলাম এবি ভেক্টর এর মান আসলে কিভাবে লিখি। এটা আসলে একটা পরম মান চিহ্নের মধ্যে এবি ভেক্টরটাকে লিখলেই এটা বোঝায় আসলে এই ভেক্টরের মান। এরো দাও বা দাগ দাও, এই দেখো এবি ভেক্টরটাকে আমরা লিখবো কোথায়, একটা পরম মানের ভিতরে, সেটাই আসলে বোঝায় এবি এর মান। আর একটা ফাইনাল জিনিস সেটা হচ্ছে এবি ভেক্টরটার মান হচ্ছে এই পরমাণু বি, অর্থাৎ এটাকে মানে ভেক্টর সাইন ছাড়া এইভাবেও লিখতে পারি এবি। ওকে, এখন কোন একটা ভেক্টর ধরলাম ওই এবি ভেক্টরটাই, সেটাকে যদি আমি পি যার মান যদি হয় তাহলে এটাকে পি ভেক্টর পি এর উপরে সাইন দিয়ে আমরা প্রকাশ করতে পারি, একটা লেটার দিয়ে প্রকাশ করা হচ্ছে এখানে। ওই লেটার যেমন পি দিয়ে প্রকাশ করা হচ্ছে এবি এর মানটা। পি মানে আসলে কি, এবি এর মান। তাহলে এটাকে পি ভেক্টরে বলতে পারি। আর এবি মানে পি ভেক্টর যার পি ভেক্টর এর মান আসলে কি, এর মান আসলে ওই অ্যারো ছাড়া যেটা, সেটা লিখি, অথবা এভাবেও লিখি, পরমাণু চিহ্নের মধ্যে আমরা পি ভেক্টরটাকে দিয়েও লিখি।
সো এই আমরা বুঝলাম ভেক্টরের প্রকাশ নীতি, ভেক্টরের মান কিভাবে প্রকাশিত হয় সেটাও আমরা বুঝলাম। ঠিক আছে। আর ভেক্টরের মান একটা স্কেলার, কারণ মান মানে শুধুমাত্র ভ্যালু, সেটা একটা স্কেলার। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরের লেকচার দেখার আমন্ত্রণ রইলো। ভালো থাকো তোমরা।